নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলে নেব পৃথাতার সঙ্গে। বাম নেত্রী, যুবনেত্রী পৃথাতা। তিনি শ্রমিক আন্দোলনের নেত্রী, কিন্তু যুবনেত্রী আমি বললাম বয়সের নিরিখে। যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পৃথার সঙ্গে সাক্ষাৎকার করব ঠিক করেছিলাম। পৃথাকে আমরা ফিজিক্যালি পাইনি, কারণ পৃথা তার দলীয় কর্মসূচিতে ব্যস্ত। আমরা ওভার ফোন কথা বলেছিলাম। সম্পূর্ণ প্রতিবেদনটি শোনাবো। পৃথার সঙ্গে আমরা মূলত দুটো বিষয়ে কথা বলেছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, তিনি কিন্তু সিপিআইএমকে আক্রমণ করতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের আঁচল। আর ওদের তো আবার এখন একটা সমস্যা হয়ে গেছে, ওদের তো আর কোনো নেতা নেই। ওই মীনাক্ষীর আঁচল ধরে যতটুকু এগোতে পারলো এগোলো। কোট আনকোট এই কথাটি ব্যবহার করেছেন। মিসোজিনিস্ট কথা কিনা সেটা আপনারা বিচার করবেন, নারী বিদ্বেষী কথা কিনা সেটা আপনারা বিচার করবেন, এবং কল্যাণবাবুর কি আরও দায়িত্বশীল মন্তব্য করা উচিত ছিল সেটা আপনারা বিচার করবেন। এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রিপাবলিক বাংলার মতো একাধিক টেলিভিশন চ্যানেল, মূলত রিপাবলিক নেটওয়ার্ক, তারা কিন্তু লাগাতার প্রোপাগান্ডা করে চলেছে, প্রচার করে চলেছে যে যাদবপুরে মাওবাদী যোগ। এমনকি আজমল কাসবের সঙ্গেও যাদবপুরের ছাত্রছাত্রীদের তুলনা করা হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং যাদবপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে দিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই উত্তাপ উষ্ণতা কিন্তু বেড়ে চলেছে। পৃথাতার সঙ্গে আমরা কথা বলবো মূলত দুটো কারণে। কারণ পৃথাতা নিজে একজন মহিলা, নিজে একজন যুব এবং শ্রমিক আন্দোলনের নেত্রী, এবং পৃথাতা কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড যাদবপুর অঞ্চলেই পরিচালনা করে থাকেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি কিন্তু সংশ্লিষ্ট। পৃথাতা কি মনে করছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি সত্যি পাকিস্তানের যোগাযোগ রয়েছে? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, ইতিপূর্বে তিনি কিন্তু শ্রীরামপুরে দীপশিতা ধর, তিনি কিন্তু লড়াই করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধেও, দীপশিতা ধরের বিরুদ্ধেও কিন্তু এরকম মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন। সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাকে দেখতে হবে, একটু স্কিপ না করে দেখতে হবে, কারণ পৃথা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। পৃথা, তোমাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আমি তোমার কাছে স্পেসিফিক দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, যার বিরুদ্ধে তোমাদেরই সমসাময়িক ছাত্রী নেত্রী দীপশিতা ধর ভোটে লড়াই করেছেন, তিনি মন্তব্য করেছেন তোমাদের উদ্দেশ্যে, তোমাদের দলের উদ্দেশ্যে, যে ওদের তো এখন এই মুহূর্তে কোট আনকোট কোনো নেতা নেই, মীনাক্ষীর আঁচল ধরে যতটা যাওয়া যায়। এ বিষয়ে আমি তোমার প্রতিক্রিয়া নিতে চাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনি যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে অসভ্যতা করার জন্য। ওখানে যারা যারা নেতৃত্ব আছে তারা কয়েকদিন যদি অসভ্যতা না করে, তাদের খবরে না দেখায়, তাহলে তারা পিছিয়ে পড়ে, বকা খায় তাদের সিনিয়রদের কাছ থেকে। ওদের বেতন কড়ির নিয়ে টানাটানি হয়, ফলে একবার জানান দিতে হয় মাদ্রামো করে যে আমরা আছি এটা। কিন্তু এছাড়া বৃহত্তর পার্সপেক্টিভে কোনো মহিলা রাজনীতি করছেন, আমি সমস্ত দল নির্বিশেষে বলছি, মহিলারা বাড়ির বাইরে কোনো কাজ করছেন বা রাজনীতির মতো কোনো কাজ করছেন, সেখানে আলাদা করে আক্রমণ করার প্রবণতা, এটা মনুবাদ যারা মাথায় পোষণ করেন, সে কোন পার্টির লোক হয় দেখার দরকার নেই, যারা এই পিতৃতন্ত্র, মনুবাদ এবং এই ধরনের পিছিয়ে থাকা মানসিকতা যারা মাথায় পোষণ করেন, যা এখন সরকার দ্বারা প্রজেক্টেড, আমাদের দুটো সরকার দ্বারাই এটাকে প্রজেক্ট করা হচ্ছে নানাভাবে। মহিলা পৌরোহিত্য হওয়া মানে মেয়েদের খুব উন্নতি হয়েছে, বা মেয়েরা গিয়ে পুরুষদের অত্যাচারের কথা বলছে বলে দেশে নারী নির্যাতনের সংখ্যা কমেছে, এমন তো না, অত্যন্ত বেড়েছে, ভয়াবহভাবে বেড়েছে। মহিলাদের উপর ঘটে চলা অন্যায় এবং অপরাধ, তাতে অত্যন্ত দুশ্চিন্তার, উদ্বেগকারী ফলাফল হচ্ছে আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর। সেগুলো আবার মানে ডেটা কালেকশন হয় যতটুকু থানায় গেছে, থানায় যায় না, এর বাইরে বিরাট অংশ আছে। তো এই ধরনের মানসিকতার ধারক ও বাহক হচ্ছেন এই ধরনের রাজনীতিবিদরা। তারা এই হচ্ছে কোনো মেয়ে রাজনীতি করছে বা কোনো ফিল্ডে আছে, সেইটাকে আলাদাভাবে, ও তো পার্টি নিয়েও 10টা কথা বলতে পারতো, অন্যভাবেও কথা বলতে পারতো, আঁচল ধরে যাচ্ছে এই কথাটা আলাদা করে এদের বলতে হয়, মেয়ে হিসেবে হিউমিলিয়েট করতে হয়। এই মানসিকতাটা এরা রাখে এবং এই মানসিকতাটা ইন্টেনশনালি রাজনীতির মধ্যে ঢোকায়। যে তোমার হচ্ছে যে ওই হাসপাতালে
প্রসূতি বিভাগ আর তোমার হচ্ছে যে রান্নাঘরের বাইরে খুব একটা বেশি জায়গা নেই। এখানে জায়গা করতে গেলে তোমাকে এই ধরনের কথাবার্তা শুনতে হবে এবং একটা মেয়েকে আক্রমণ করার অনেক হচ্ছে যে রাজনীতি নিয়ে আক্রমণ করার অনেক বিষয় থাকতে পারে। আঁচল ধরে যাচ্ছে কি ধুতির কোঁচা ধরে যাচ্ছে এটা আলাদা করে বলবার তো দরকার ছিল না, কিন্তু মেয়ে হিসেবেই আক্রমণ করার দরকার লাগে। এই মনে রাখতে হবে এরা তাদের বংশধর। যে সুব্রত মুখার্জি বর্ধমানের মহারানী কোনার যখন এমএলএ ছিলেন তার চেয়ারে আলতা ঢেলে দিয়েছিল। এইটা অন্যভাবেও তো বলা যেত, মহারানী কোনার মিথ্যা কথা বলছেন, উনি যে তথ্য দিচ্ছেন সত্যি না, তার বিরুদ্ধে ওনারা হাজারটা জিনিস করতে পারতেন। চেয়ারে আলতা ঢেলে কি প্রমাণ করতে চাইছেন? এই ধরনের বাঁদরামো, এই ধরনের অসভ্যতা আলাদা করে মেয়েকে মেয়ে হিসেবে বলে হচ্ছে যে লিঙ্গটাকে চিহ্নিত করা, তাকে দ্বিতীয় লিঙ্গ বানানো, এই পদ্ধতি এরা ধারক ও বাহক। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসভ্য লোক হিসেবে সেই জায়গাকেই, উনি দীপশিতার বিরুদ্ধেও এরকম রাজনৈতিক আক্রমণ না করে এরকম বাজে কথা এর আগে আমরা বলতে শুনেছি। তো সেই ধারক ও বাহকদের যা করা উচিত তাই করছে। বৃথা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সৃজন, প্রতিকূল, দেবাঞ্জন, বর্ণনা, তোমরা আমি কত নাম করবো, তোমরা প্রত্যেক কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা, আরো অনেক নাম করা যায়। তোমরা এই প্রজন্মের যারা বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতি করছো সব সময়ের জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা, তোমাদের বিরোধী, তার উদ্দেশ্যে কি তুমি কাউন্টার কোনো কথা বলতে চাও? সমস্যাটা পুরুষ মহিলা নিয়ে না, সমস্যাটা পৌরুষ নিয়ে। যে যে হচ্ছে যে নারী পুরুষ অন্যান্য লিঙ্গের তো আর 1 2 3 নাম্বারিং করা যায় না। তো অন্যান্য লিঙ্গ, তিনি নারী পুরুষ হতে পারেন বা অন্য কোনো লিঙ্গ হতে পারেন, তিনি যে কোনো মানুষ হতে পারেন। তিনি মাথার মধ্যে যদি পিতৃতন্ত্র রাখেন, পৌরুষ রাখেন, মনুবাদ রাখেন, তাহলে তাকে নিয়ে সমস্যা। তার লিঙ্গ কি সেটা দিয়ে কিছুই যায় আসে না। মেয়েদেরকে আগুনে পোড়ানো যাবে না যে কথা যে লোকটা বলেছিল সে লিঙ্গভিত্তিক ভাবে পুরুষ। বিধবাদের বিয়ে দিতে হবে যে লোকটা বলেছিল সে লিঙ্গভিত্তিক ভাবে পুরুষ। মেয়েদের লেখাপড়া শিখতে হবে যে বলেছিল সে লিঙ্গভিত্তিক ভাবে পুরুষ। এগুলো নিয়ে কিছু যায় আসে না। তিনি মহিলা হিসেবে জিনিসটাকে ফিল করতে পারছেন কিনা, মহিলা হিসেবে ফিল করাটা একটু সহজ। এই জন্য আমরা বলি যে মেয়ে হিসেবে এটা কেন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। এরকম বহু পুরুষ মানুষ আছেন যারা এই সমস্যাগুলোকে অত্যন্ত মানবিকভাবে দৃষ্টিকোণ থেকে তারা বিচার করতে পারে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি পারছেন না? পারছেন না, দীর্ঘদিন ধরে পারছেন না। এবং হচ্ছে যে অপরাধী দমনে তিনি ব্যর্থ তো বটেই, তারপরে আলাদা করে মেয়ে হিসেবে কতটা কদর্য মন্তব্য উনি নানা ক্ষেত্রে করেছেন, ওনার প্রশাসনকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। উনি ভুলে যান যে উনি একটি দলের প্রধান নন, উনি রাজ্যের প্রধান। নাবালিকা ধর্ষণের মতো ঘটনায় বলছে যে মেয়ে এবং তার প্রেমিকার ব্যাপার, মানে কত এটার জন্য জেল হওয়ার কথা। এই মন্তব্য একটি তদন্ত চলাকালীন করা, এটি রাষ্ট্রীয় প্রধানের জেল খাটানো উচিত এইরকম মহিলাদের এই মন্তব্য করার জন্য। তার মাথার মধ্যে পিতৃতন্ত্র, পৌরুষ বলে কতগুলো শাশুড়ি আর ননদ বধূ হত্যার দায়ে জেল খাটে। তারা কি মেয়ে না নাকি? আবারও বলছি, সমস্যাটা পৌরুষ নিয়ে, সমস্যাটা পিতৃতন্ত্র নিয়ে। মাথার মধ্যে যে এটা রাখছে তিনি কোন লিঙ্গের মানুষ তা নিয়ে কিচ্ছু যায় আসে না। বৃথা, জেল খাটার প্রসঙ্গ তুমিই আনলে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী জেল খাটবেন কিনা জানি না, কিন্তু তুমি বা তোমার সহকর্মী, তোমার কোট আনকোট কমরেড যারা, তাদের জেল খাটার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্তত রিপাবলিক বাংলা, আমি নাম করেই বলছি, রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল, তারা কিন্তু প্রত্যেক দিন সান্ধ্য আসরে সেই দাবি তুলছে, টুকরে টুকরে গ্যাং, পাকিস্তানকে সাপোর্ট করা হচ্ছে, ISI যোগ, কাশব। তুমি যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড তোমার, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে কিন্তু এরকম বিস্ফোরক মন্তব্য একটি টিভি চ্যানেল নিয়মিতভাবে ধারাবাহিকভাবে করে আসছে। তো তুমি কি জেলে যাওয়ার ভয় পাচ্ছ? আমি জেলে যাওয়ার ভয় অনেকবার গেছি, খুব একটা ভয় পাই না। মানুষ হিসেবে এখন জেলে থাকতে গেলে তো খুব আনন্দ লাগে এমন বলতে পারি না, কাজকর্ম ব্যাহত হয় ইত্যাদি। তো সে প্রসঙ্গ থাক।
তো তা বাদে হচ্ছে যে এই যেটা হচ্ছে রিপাবলিক বা এরা যেটা করছে সেটাকে হচ্ছে যে কে কাউন্টার করছে, কে ধুইয়ে দিচ্ছে, এটা নিয়ে আমরা মাতামাতি করছি বা এ কত বড় অসভ্য হাসি তামাশা করছি। এইটা হাসি তামাশার বিষয় আর নেই। এটার এই যে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তার ছাত্রকে ক্রিমিনালাইজড করা, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পা রেখেছে মানে কোনো ছাত্র যেন অপরাধ করেছে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের র্যাঙ্কিং এ অন্যতম, যে বিশ্ববিদ্যালয়ের পেরিফেরির মধ্যে আইআইটিতে আত্মহত্যার ঘটনা কত ঘটে তার কোনো হিসাব বাইরে আসে না। সেন্ট্রাল গভর্নমেন্টের এইরকম হচ্ছে যে কর্তা ব্যক্তিরা ওখানে বসে আছে, বোধহয় 6 মাসের মধ্যে মানে 8 থেকে 10টা আত্মহত্যার ঘটনা ঘটে গেছে। মানসিক চাপ এবং প্রজেক্ট জমা দেওয়া, ডিপার্টমেন্টে ঝামেলা, চাকরির ওখানে কাউন্সিলিং ইত্যাদি হাজারো হাজারো সমস্যা নিয়ে, ক্যাম্পাসিং এর সমস্যা ইত্যাদি নিয়ে সে খবর কখনো বাইরে আসে না। রামকৃষ্ণ মিশনের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ছাত্র আত্মহত্যা করছে, এমন তার মারধর খাচ্ছে, সেখান থেকে গায়ে দাগ নিয়ে ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। পশ্চিমবঙ্গে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে মাদক খাইয়ে কলেজের জিএস, কলেজে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন বন্ধ, তারপরেও কি করে জিএস হয়েছে সেই জানে, যাই হোক, তারপরে তাকে কলেজের নেতা, তার বয়স কত? ওই কলেজের জিএস এর বয়স আমার মনে নেই, কিন্তু ছাত্র করার মতো বয়স তার নয় সহজাত। সে আগে গিয়ে অনেক কিছুই বলা যায় যে একটা মানুষ সারা জীবন ছাত্র থাকতে পারে অমুক তমুক, কিন্তু কলেজ ছাত্র থাকতে পারে না একটা মানুষ সারা জীবন। তো তার ছাত্র করাকালীন মতো বয়স নেই, সে নেতা ক্যাম্পাসের মধ্যে ঘরে তার জন্মদিন পালন করার নাম করে ছাত্রীকে ডেকে মাদক খাইয়ে গণধর্ষণ হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে হচ্ছে। এই পরিস্থিতি যখন পশ্চিমবঙ্গের এতগুলো কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা এটা একদমই জেএনইউ এর হচ্ছে কায়দায়। আর ওই যে জামা কাপড় কাটা, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ওই কি জানি একজন আছে অগ্নিমিত্রা পল নাকি, তাকে আমি শুনলাম যে উনি বললেন যে জেএনইউ কে যেভাবে ঠান্ডা করেছি সেভাবে কি জেএনইউ কে ঠান্ডা করেছেন। একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলে, সেখানে মুক্ত চিন্তার পরিবেশ কিভাবে চলে, সেখানে পরস্পর বিরোধী ছাত্র শিক্ষক তাদের মতাদর্শ নিয়ে কিভাবে তর্ক করে এবং সুস্থ রুচির হচ্ছে আদান প্রদান হয়, সেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে যে আপনারা এই কথাগুলো বলছেন? এবং এটা এই প্রজেক্টটার পিছনে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, যে দেশের এই বাইজুস থেকে শুরু করে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো চলছে, যে ঘরে বসে অনলাইন ক্লাস করা এবং ইত্যাদি, এবং সব থেকে বড় কথা স্কিল ওয়ার্কার তথাকথিত প্রথম বিশ্বের দেশকে সাপ্লাই দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থার বাইরে আর কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। এই যে একদমই পলিসি যেটা ধারক ও বাহক নিউ এডুকেশন এনইপি, নিউ এডুকেশন পলিসি যেটা দেশে চালু হতে চলেছে, যে কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার হচ্ছে যে ব্যাহত হয়ে যাবে, থাকার ব্যবস্থা ব্যাহত হয়ে যাবে যদি একটা জেএনইউ, একটা যাদবপুর, একটা জামিয়া মিলিয়া ইসলামিয়া, একটা দিল্লি ইউনিভার্সিটি, একটা আলিগড় থাকে। এইগুলোকে কন্টিনিউ ডিস্টার্ব করতে হবে এবং বারবার করে নামী শিক্ষা প্রতিষ্ঠানকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, আমি নাম করে বলছি, আজকে অর্ণব গোস্বামী, আজকে ময়ূক রঞ্জন, আজকে মৌপিয়া নন্দীর মতো অসভ্য সাংবাদিক যারা আছেন, অসভ্য, দেখুন পয়সা নিয়ে কাজ করছে, তাকে পলিসির মতো চলতে হচ্ছে ইত্যাদির বাইরে গিয়ে তারা ব্যক্তিগত পেজে যখন মন্তব্য করছেন, তখন আমি ধরে নেব তারা ব্যক্তিগতভাবেই করছেন। সেখানে লেখা আছে, আমি তোমাকে থামানোর জন্য দুঃখিত, সেখানে লেখা আছে প্রত্যেকটি মতামত ব্যক্তিগত। হ্যাঁ, তো তারা ব্যক্তিগতভাবে এই কাজ করছেন। তো এই ধরনের অসভ্যতাম যারা করছেন তারা অত্যন্ত সুচারুভাবে এই হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিয়ে বেসরকারীকরণের হাতে গোটাটা দিয়ে দেওয়া এবং মেধার চর্চা ভারতে বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার তারা করছে। সেই কারণে বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। পাড়ায় গিয়ে অন্য জেলার থেকে হাজারে হাজারে ছেলে আসে, এরকম আমাদের বহু বন্ধু বান্ধব থাকে। আমরা ওই রেল যে লাইনটা আছে তার ওপারে গিয়ে মেস বাড়িতে তারা থাকে, মেসের পয়সা দেওয়ার মতো বাড়ির অবস্থা নেই, এসেই টিউশন জোগাড় করে দিতে বলে।
তিনটে চারটে টিউশন করে বা ছোটখাটো কোনো কাজ করে, ঘরে বসে লেখালেখি, প্রুফ কারেকশন কোনো পাবলিশিং হাউসে ইত্যাদি করে মাসিক খরচ, মেস বাড়ি এবং দুবেলা থাকা খাওয়ার খরচ জোগাড় করে। সেই ছেলেগুলো ফিরে যায় হচ্ছে উত্তর দিনাজপুরের গন্ডগ্রামে, দক্ষিণ দিনাজপুরের গন্ডগ্রামে, মালদায়, মুর্শিদাবাদে। ওইখানে যাদবপুর থেকে এসছে বলে হয়তো তার বাড়ি অর্থনৈতিকভাবে প্রচন্ড কর্নার, ওই এলাকার মধ্যে জাতি ধর্মগতভাবে প্রচন্ড কর্নার। যাদবপুর থেকে ছেলে পড়ে এসছে বলে ওইখানে পাবলিকলি যদি কারোর গায়ে হাত ওঠে এলাকার থেকে এই রকম প্রচারের ফলে, তাই এই সাংবাদিকরা এই যে ব্যক্তিগত মত যারা প্রচার করছে তারা ব্যক্তিগতভাবে নেবে তো? একটা বিশ্ববিদ্যালয় শুধু ছাত্রকে ক্রিমিনালাইজ করে দেওয়া এবং স্বপ্নদ্বীপের ঘটনাকে বারবার তুলে আনা হচ্ছে না এই রাজ্যের হাজারো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার ঘটনাকে। এইটা সামনে আসতে পেরেছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা ঘটা উচিত হয়নি। কিন্তু এটা যাদবপুর বলে এটাকে সামনে এরকম ভাবে আনা হয়েছে, যাদবপুর বলে ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢুকছে, যাদবপুর বলে এই অসভ্যতা করবার এরা সুযোগ পাচ্ছে। বড় জায়গা শিক্ষা প্রতিষ্ঠান বলে কিছু হয় না, যার পড়াশুনো করার ইচ্ছে থাকে সে যে কোনো জায়গায় করতে পারে। এই আপ্তবাক্য যেমন ঠিক, তেমন আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি বড় শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা জীবনে মর্ম থাকে। আমার ক্যাম্পাসে এসে কোনো হচ্ছে আজকে বাজেটের বক্তৃতা বেরোনোর পর জেএনইউতে গিয়ে সাত্তকী রায় বাজেটের উপরে ইকোনমিক্সের ডিপার্টমেন্টে কোনো লেকচার দিচ্ছেন প্রভাত পট্টনায়ক। সেখানে অন্যান্য ইউনিভার্সিটি ওই সুযোগটা পাচ্ছে না। এই সুযোগ পাওয়া উচিত, সব জায়গারই উচিত, কিন্তু তাদেরও তো কাজ থাকে। প্রায়োরিটি হিসেবে সেই ইউনিভার্সিটি গুলো আগে জায়গা পায়, সেখানকার স্টুডেন্টরা আগে সেই এনলাইটমেন্ট হওয়ার সুযোগটা পায়। তো বড় ইউনিভার্সিটির একটা বিরাট গুরুত্ব থাকে, বিশাল গুরুত্ব থাকে। এবং এই যে কম বেতনে সরকারি ইউনিভার্সিটিতে পড়বার সুযোগ এবং বৌদ্ধিক চর্চা করার সুযোগ, আমি স্কিলড ওয়ার্কার না, আমি ছাত্র তৈরি করতে চাই, শিক্ষার্থী তৈরি করতে চাই, রিসার্চ ওয়ার্কার তৈরি করতে চাই। এই রিসার্চকে সম্পূর্ণভাবে এবং বিশেষ করে আর্টসের গ্রুপটাকে সম্পূর্ণভাবে সরকার বন্ধ করে দিতে ইচ্ছুক। সায়েন্সের গ্রুপকে তাও কিছুটা মার্সির চোখে দেখে, কারণ কতগুলো বোমা বারুদ তৈরি করতে লাগবে, কিন্তু আর্টসের গ্রুপকে যে সমাজ নিয়ে প্রশ্ন করবে, দর্শন বলুন, পল সায়েন্স বলুন, হিস্ট্রি বলুন, এই প্রত্যেকটা বাংলা, ইংরেজি, এই প্রত্যেকটা রিসার্চকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়ার ব্যাপারে সরকার উদ্যোগী। এবং এরা হচ্ছে তার ওই এশিয়ার মুক্তি সূর্যের চোখ মিললে ছোট ছোট রশ্মিকণা যেমন কংগ্রেস আমলে বেরোতে, এইগুলো হচ্ছে ওদের ছোট ছোট রশ্মিকণা। পৃথা, আমার একেবারে তুমি তোমার ব্যস্ত সময়ের মধ্যে অনেকটা সময় আমাকে দিয়েছো, আমি তোমাকে অগ্রিম কৃতজ্ঞতা জানিয়ে আমার একেবারে শেষ প্রশ্ন, যাদবপুরের মদ গাঁজার যে মদ গাঁজাকে যে কমব্যাট করা হচ্ছে, কোট আনকোট মদ গাঁজার যে চাষ হচ্ছে সেই মদ গাঁজাকে কমব্যাট করা হচ্ছে গোমূত্র দিয়ে, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? আগামী দিনে কি তোমরা বৃহত্তর কোনো আন্দোলনের পথে যাবে? যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই আন্দোলনের রাস্তায় আছে। এখানে মদ গাঁজার চাষ কোনোদিন হতো না। আর যদি হতো তাহলে যাদবপুরের ছেলেরা দিনরাত মদ খেয়ে পড়ে থাকলে ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড ওয়াইজ, আমি ভারতের র্যাঙ্কেও বাদ দিলাম, ওয়ার্ল্ড ওয়াইজ র্যাঙ্কেও এরকম জায়গায় থাকে না, সেখানে 10টা কাজ হয় ডিপার্টমেন্ট। তা বাদ দিয়ে এইসব কথার তো কোনো অর্থ হয় না, ইচ্ছা করে বলছে। কিন্তু আমি অন্য একটা প্রশ্ন করতে চাই এদের, এই যে যাদবপুরে এত মদ গাঁজার চাষ হচ্ছে তা নিয়ে আপনারা এত যে সমাজ রসাতলে গেল বলে কষ্ট পাচ্ছেন, একবার এই কথাটা কুম্ভ মেলায় গিয়ে বলতে পারতেন। এই যে যাদের থেকে মদ গাঁজার গোমূত্র এনে এখানে করবেন বললেন, উলঙ্গ হয়ে ধর্মের নামে কটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, মেট্রো ছেলে একটা মেয়ের হাত ধরলে সমস্যা, চলে যাচ্ছে, আর ধর্মের নামে জামা কাপড় না পরে একটা সুস্থ সমাজে কটা লোক ঘুরে বেড়াচ্ছে, কে কোন ধর্ম পালন করবেন আমার কাছে। হিন্দুর মিলন মেলা, ওখানে গিয়ে তাদেরকে জামা কাপড় পরে ঘুরতে হবে, এই কথাটা বলার ময়ূক রঞ্জন কেন, তার 14 পুরুষের কোনো ক্ষমতা আছে? ওখানে গিয়ে সব থেকে বড় গাঁজার সিন্ডিকেট চললো, এশিয়ার মধ্যে অন্যতম বড় গাঁজার বিক্রয় ওপেনলি হচ্ছে, ওপেনলি সেখানে লোকে বসে গাঁজা খাচ্ছে। যাদবপুরে তো ঝোপে ঝাড়ে খায়, ওদের কথা যদি ধরেও নি সত্যি, ওপেনলি বসে ধর্মের নামে গাঁজা খাচ্ছে। উলঙ্গ সন্ন্যাসীকে উত্তরাখণ্ডে এনে বিধানসভায় বসানো হচ্ছে। আপনাদের কারো বাপের তাগদ আছে ওখানে গিয়ে বলা যে এইগুলোকে বন্ধ করা? মদ গাঁজা নিয়ে যাদের এত অসুবিধা তারা তো ছুটে ছুটে কুম্ভ মেলার নোংরা জলে চান করতে যাচ্ছিলেন। ওইখানে গিয়ে মদ গাঁজাটা সত্যিই চলছে,
সেটার হাজারো প্রমাণ আছে। আর যাদবপুরটা যারা শিক্ষার্থী তাদেরকে দেখতে দিন, যারা মাস্টারমশাই তাদের দেখতে দিন, যারা অভিভাবক তাদের দেখতে দিন। একটা শিক্ষা প্রতিষ্ঠান 3টে স্টেক হোল্ডার নিয়ে চলে। এই 3টে স্টেক হোল্ডারকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখতে দিন, এবং এটাকে যদি নষ্ট করার চেষ্টা ওনারা যে চালাচ্ছেন, এত সহজে এটাকে নষ্ট হতে আমরা দেব না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক কষ্ট করে তৈরি করতে হয়েছে। এখনো পর্যন্ত এমসিকিউ এ টিক দিয়ে যাদবপুরে ঢোকার রীতি অন্তত আর্টস ফ্যাকাল্টিতে নেই। সেখানে প্রশ্নের উত্তর লিখতে হয়। এটা এমসিকিউ উত্তর দেওয়া মানে প্রথাটার এই কারণে বিরোধিতা করি, যে ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা এমসিকিউতে দরো, দেখা গেছে তাদের পারিবারিক শিক্ষা ইত্যাদি গতভাবে যারা এগিয়ে আছে তাদের পক্ষে সেটা উত্তর দেওয়া অনেক সহজ। এটা রিসার্চে বলে, কারণ সে আরো 10খানা বই পেয়েছে প্যারালালি, আরো 10টা লাইব্রেরি অ্যাক্সেস করতে পেরেছে, তার বাবা মা শিক্ষিত। ফার্স্ট জেনারেশন লার্নার যে আসছে, তার হাতে অ্যাক্সেসিবিলিটি নেই, সে এমসিকিউ এর দৌড়ে পিছবে, সে নেটের পরীক্ষায় পিছবে। যাদবপুরে এখনো আর্টস ফ্যাকাল্টিতে হচ্ছে সমাজ বিজ্ঞান ভিত্তিক একটা করে বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে ঢোকা যায় না। এই শিক্ষা প্রতিষ্ঠানকে এত সহজে নষ্ট করে দিতে চাইলে ওনাদের হাতে তো আর ছেড়ে দেওয়া হবে না। বাকিটা দেখে নেওয়া হবে কত দূর ওনারা মদ গাঁজা নিয়ে লড়তে পারেন, আর আমরাও বই খাতা নিয়ে লড়তে পারি। অনেক ধন্যবাদ পৃথা, কথা বলার জন্য অনেক ধন্যবাদ।